ভারত নিয়ে একটু কথা বলতেই চাই। সেটি হচ্ছে গণমাধ্যম যেটি বলছে যে এখন পর্যন্ত ভারত সফর মাননীয় প্রধানমন্ত্রী সেটি পুরোপুরি যেহেতু ফয়সালা হয়নি সেটাকে স্থগিত বলা যায়। এবং বাংলাদেশের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে ভারত এখন বিমস্টেকে মাননীয় প্রধানমন্ত্রী যদি শেষ পর্যন্ত নাও যান, কিন্তু দ্বিপাক্ষিক অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক যাতে আলোচনা হয় বা সফর একটি হয় সেটির একটু তোড়জোড় করছেন এবং সেটি এই মাসে করবার তাদের আগ্রহ রয়েছে, এরকম খবর বিভিন্ন গণমাধ্যমগুলোতে আছে। এই বাস্তবতা আপনার কাছে জানতেই চাই যে ভারত সফরটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি শেষ পর্যন্ত না যান বা তারা যদি পরবর্তীতে শুধু দ্বিপাক্ষিক আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তাতে কি আসলে যে শর্তগুলো বাংলাদেশ দিয়েছে সেখানে কি কোনো ধরনের ফয়সলা হবার সুযোগ কি আছে আপনার কাছে কি মনে হয়? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। জি। বেশ কিছু প্রশ্ন। এই আলোচনাটা যেদিন মক্কা চুক্তি হয় সেদিনই তুলে এনেছিলাম যে কোন একটা টেলিভিশনে হয়তো যে মক্কা চুক্তি একটা একটা অপরচুনিটি বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিকে ঢেলে সাজানোর জন্য। আজকে ভারত সফরটাকে দুইটা আঙ্গিকে দেখতে হবে। একটা হলো রিসেন্ট ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্ট মক্কা চুক্তি, আবার অন্যদিকে ব্রিক্সের যে জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ভূ রাজনৈতিক যে গুরুত্ব, সেটার আলোকে দেখতে হবে। অথবা বলতে পারি ব্রিক্সের ভূ রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা আলোকে দেখতে পারি। আমি আগেও একদিন বলেছিলাম হয়তো এটা, যে আমার একটা স্টাডিতে দেখা গেছে যে ব্রিক্সের যারা সদস্য রাষ্ট্র আছে তাদের প্রায় 80% কর্তৃত্ববাদী রাষ্ট্র। ডেমোক্রেসি ইন্ডেক্সে যাদেরকে কর্তৃত্ববাদী অথরিটারিয়ান স্টেট বলা হয়, তারা তাদের প্রায় এই সদস্য মানে ব্রিক্সের যারা সদস্য তাদের 80% হলো কর্তৃত্ববাদী রাষ্ট্রের ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী। এখন সারা বিশ্বে কিন্তু একটা কম্পিটিশন চলছে এবং এই ব্রিক্সের কিন্তু একটা অবজেক্টিভ হলো বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যে বিশ্ব ব্যবস্থাটা এখন ওয়েস্ট পশ্চিমার নেতৃত্ব দিচ্ছে। এই পশ্চিমা নেতৃত্বের বাইরে একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করা। এখানে আছে একদল কর্তৃত্ববাদী রাষ্ট্র যাদেরকে বলা হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী তাদেরকে কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে ডিফাইন করা হচ্ছে। আবার অন্যদিকে যাদের এখন বিশ্ব ব্যবস্থা চলছে তারা কিন্তু একটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডেমোক্রেটিক স্টেট, গণতন্ত্র, ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী টপ ডেমোক্রেটিক কান্ট্রিগুলো এই জায়গাতে আছে। এখন বাংলাদেশ ব্রিক্সে যতটা না বাংলাদেশ খারাপ করেছে 5 আগস্টের পরে, তার চেয়ে বেশি ইন্ডিয়ার উদ্যোগটাই বেশি ছিল। সে পর্যায়ক্রমে বাংলাদেশের সাথে সম্পর্ক হিসেবে রাখতে চায় নাই মনে হচ্ছে। বিশেষ করে 5 আগস্টের পরে নতুন যে শক্তি আসছে সেই শক্তিকে স্বীকৃতি না দেওয়া বা স্বীকৃতি দিতে না চাওয়ার মতো একটা অবস্থা। যদিও প্রফেসর ইউনূসের সরকারকে সাথে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সেখানে একটা টানাপোড়েন ছিল, একটা কম্পিটিশন ছিল, অথবা অনেক সময় ট্রাস্টেরও একটা অভাব ছিল, বিশ্বাসের একটা ঘাটতি ছিল। সেটা যেখানে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আরো কমে আসার কথা, কিন্তু সেটা কমে নাই, বরং বেড়েছে। এর প্রধান কারণ হলো যারা 5 আগস্টের আগের শক্তি ছিল তাদেরকে শুধুমাত্র ভারতে আশ্রয় দেওয়া নয়, বরং এর মধ্যে যারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছে তাদেরকে সেখানে রাজনীতি এক ধরনের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া, অথবা তৈরি হওয়ার ফলে বাধা না দেওয়া, তাদের রাজনৈতিক বক্তব্য বাধা না দেওয়া। এইটা আগের চেয়েও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটাকে আরো ডিটারেট করেছে। এখন এখানে সেই বাস্তবতায় যদি ভারত বা যেটি আমরা গণমাধ্যমে বলছিলাম যে দ্বিপাক্ষিক একটা সফরের চেষ্টা করছি, সেখানে কি বাংলাদেশের তখন অংশ নেওয়া কি ঠিক হবে কিনা, কি মনে করেন? এখন এটা তো ব্রিক্সের প্রেক্ষিতে বা ব্রিক্সের বাইরে, যদি ব্রিক্সের মাননীয় প্রধানমন্ত্রী না যান, ব্রিক্সের প্রেক্ষিতে বা ইন্ডিয়ার শুধু আমন্ত্রণে বায়োলেটারাল ইন্টারেস্ট যদি না হয়, সেখানে এটা সুযোগ খুব কম। কিন্তু যদি পারস্পরিকভাবে একটা মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয়ই এগ্রি করে যে না, তারা আলাপ করতে চায়, আলাপ তো করা উচিতই, কথা বলা তো উচিত। যত টানাপোড়েনে থাকুক, প্রতিবেশী রাষ্ট্র হোক, বাইরের রাষ্ট্র হোক, সবার সাথে কথা বলা উচিত। সেই কথা বলার জন্য যে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, সেটা তো উভয়কে তৈরি করতে হবে। কথা তো সবাই বলতে চায়। আপনি যদি কথা বলতে গিয়ে কাউকে ছোট করেন, কথা বলতে গিয়ে কারোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেন, কথা বলতে গিয়ে কারোর যে 5 আগস্টের পরে যে নতুন শক্তি, গণতান্ত্রিক শক্তি তৈরি হয়েছে তাকে নাকচ করেন,
সেক্ষেত্রে তো কথা বলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি হয়তো ছোট রাষ্ট্র, মানে তার সেইভাবে ভারতের মতো এত সামরিক বাহিনী নাই বা এত অর্থনীতি এত বড় নয়, কিন্তু তারপরেও তো মর্যাদা তো আর কোনো রাষ্ট্রের জি। কম নয়। তো সেই অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে এই প্রশ্নটি আসলে আমার থাকবে যে ছোট করে আসলে মন্তব্য করবেন যে ব্রিক্সের বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বা বাংলাদেশের সাথে ভারত সরকার দ্বিপাক্ষিক একটা সফরের চেষ্টার তোড়জোড় করছে, বিভিন্ন সূত্র আসলে বলছে কূটনৈতিক দিক থেকে। সেখানে আসলে বাংলাদেশের অংশগ্রহণ করা বা সেই সফরটি করা, সেটি যদি হয় তাহলে সেটি কিভাবে আসলে আপনি দেখছেন? দেখেন, ভারত যেভাবে মাহবুবুর রহমান স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আমি একটা সার্বভৌম রাষ্ট্র, আমার দেশ ছোট হতে পারে, হুমকির সম্মুখীন হতে পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশ যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হিসেবে জন্ম নিয়েছে সেই মুহূর্ত থেকে বাংলাদেশে স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র, এবং একটা সার্বভৌম রাষ্ট্রকে সম্মানের সাথে ট্রিট করা ইজ ভেরি ভেরি বেসিক। এবং আমার সরকার, সেটা আমি বিরোধী দলে থাকলেও, তার কাছ থেকে আমার নাগরিক হিসেবে এটাই এক্সপেকটেশন যে একটি রাষ্ট্রের সম্মান সমুন্নত রাখতে যেইভাবে নেগোশিয়েট করা প্রয়োজন, সেই নেগোসিয়েশনটা ওনারা শুরু করেছেন এবং সেই নেগোসিয়েশনটা প্রপারলি হতেই হবে। এবং বাংলাদেশকে যারা এই পর্যন্ত ক্ষতি করার চেষ্টা করেছে, বাংলাদেশের সম্মান আসলে নষ্ট করার চেষ্টা করেছে, যেইভাবে কিছুদিন আগেও পুশিনের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের বিষয়ে বিরূপ মন্তব্য করেছে ভারত, হঠাৎ করে সুন্দর দুইটা মিষ্টি কথা শুনে ভারতের আসলে কথায় গলে যাওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শক্তভাবে এই নেগোসিয়েশনটা করবে, এবং বাংলাদেশের সাথে যে বিদ্যমান চুক্তি আছে সেই চুক্তি এবং বাংলাদেশের সাথে যে ভদ্রতার সম্পর্ক, একটা দেশের সার্বভৌম রক্ষা করার জন্য যে বেসিক, সেই বেসিকটা তারা রক্ষা করবে। আমার দেশের খুনি হাদির হত্যাকারীকে যেইভাবে তারা একেবারে কিংস ট্রিটমেন্ট, প্রিন্স ট্রিটমেন্ট দিচ্ছে, সেই ট্রিটমেন্ট দেখে বাংলাদেশিরা মোটেও সন্তুষ্ট না। সেইগুলো, এবং শেখ হাসিনা ওখানে বসে এই 5ই আগস্টে পর্যন্ত যেইভাবে বিবৃতি দিতে পেরেছে, এটা অবশ্যই তাদের এই অবস্থান, তাদের এই আশকারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। সেটাকে সরকারের কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নাই, এবং সরকার সেই আলোচনাটাই শুরু করেছে। আপনার কাছ থেকে যদি এই বিষয়ে একটু ছোট করে মন্তব্য নিয়ে, আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। ভারতের এই ইস্যুতে ভারতের ইস্যুতে বাংলাদেশ সরকার যা বলার তা বলে দিয়েছেন। একটা হচ্ছে, সামনে আপা বলেছেন যে রাজনৈতিকভাবে একটা কথা বলা একরকম আর কূটনৈতিকভাবে কথা বলা একরকম। আমরা অনেকেই বলে আসছেন যে হয়তো বাংলাদেশ বক্তব্যটা দিয়েছে খুব কড়াভাবে। তার কারণ বাংলাদেশের সরকারকে কথা দেওয়ার পরেও 5ই আগস্টে মানে যে জুলাই আগস্টের বর্ষপূর্তিতেই ভারতের মাটিতে এই সংবাদ সম্মেলন বা এই ধরনের আয়োজন করেছে। সুতরাং বাংলাদেশ সরকার যে জবাব দিয়েছেন এটা সঠিক দিয়েছেন। এখন ভারত সরকার যদি জিনিসগুলোকে ওইভাবে চিন্তা ভাবনা করে, এবং দেখেন তারা তাদের সাবেক যে কূটনীতিবিদরা আছে, বিনা সিকরিকে নামিয়ে দিয়েছেন। আপনার পিনাক রঞ্জন চক্রবর্তী, এনারা দুজনেই ঢাকাতে ছিলেন, আমি ডিপ্লোম্যাটিক বিট করতাম সে সময়, আমি এনাদের দুজনকেই চিনি ব্যক্তিগতভাবে। এনারা যে ভাষায় কথা বলছেন সেগুলো কোনো কূটনীতিক ভাষা না। এগুলো আবার বাংলাদেশের এই সরকারকে যেভাবে হেনস্থা করার জন্য আবার আরেক দিক দিয়ে করছেন, মানে খোঁচাচ্ছেন। তো সুতরাং তারা যদি এগুলো বন্ধ করেন, বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে আমাদের দাবি মানা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দিবে, শহীদ হাদির হত্যাকারীকে ফেরত দেবে, তাহলে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী কেন যাবেন না? যাবেন, অবশ্যই যাবেন। মূলত আমরা আমাদের যেটা নীতি সেটা হলো সবার সাথে বন্ধুত্ব, মানে সব রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নাই। আর ভারত তো আমাদের প্রতিবেশী, তার সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকুক, এটাই আমরা চাই। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি থ্রেট সেটা কিন্তু আমরা সবসময় তাদের কাছ থেকে, একটা তো আমাদের প্রত্যেকটা সময় আমরা দেখি আমাদের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করে, বিশেষ করে দীর্ঘ 17 বছর যেটা করেছে ভারতের আশ্রয় প্রশ্রয় আমরা মনে করি যে এই ফ্যাসিজম কিংবা এই ফ্যাসিস্টরা এখানে এত দীর্ঘ সময় থাকতে পেরেছে, এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে। আর একটা অত্যন্ত দুঃখের বিষয়, দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকারী কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। তারপরে আপনি হাতির হত্যাকারীরা কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। এই 36 জুলাই গণহত্যাকারী এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। আপনি জানেন যে আমাদের সরকার 2/3 মেজরিটি চাইতে বেশি আসন নিয়ে সরকার গঠন করবার পরে তারা ভারতের সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করবার জন্য
চেষ্টা চেষ্টা করেছে করেছে, কিন্তু তারা আসলে একটা জি। জায়গায় আপনি ধরেন এই যে 5ই আগস্ট জি। অত্যন্ত সেনসিটিভ একটা মানে সেই সময় তারা আসলে মানে সময় বাংলাদেশের জি। জন্য এক ধরনের সেই সময় বাংলাদেশের- অনুরোধ করেছিল জি। যে ওই ফ্যাসিস্ট সরকারের ওই পলাতক প্রধান সাবেক কনফারেন্স যেন ফ্যাসিস্ট না করা হয়, প্রধানমন্ত্রী, কিন্তু তারপরে সে ভারত যাতে সেটা একটা শোনেনি। স্টেটমেন্ট জি। বক্তব্য দিতে না পারে, সেই সামান্য অনুরোধটুকু যাতে রাখতে পারে নাই, তাহলে সেই ভারতের সাথে কি করে জি। বাংলাদেশের সম্পর্ক জি সুন্দর আমরা হবে? আলোচনা এখানে শেষ করতে হচ্ছে।